আসসালামু আলাইকুম। আমি তহমিনা পারভিন, সহকারী শিক্ষক, বাগডাঙ্গা দোহাকুলা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত অনলাইন ক্লাস থেকে আজও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। জানি না কতটা ভালো আছো। সেই ভালো থাকা নিয়ে একটু কথা আমি তোমাদের সাথে বলতে চাই। এই যে বিশ্ব মহামারী চলছে, আজ বিগত 6 মাসেরও ঊর্ধ্বে হয়ে গেল। আমরা সবাই ঘরে বসা, এক প্রকার তোমরাও ঘরে বসা। তা ঘরে শুধু কি বসেই থাকো, নাকি কোনো স্বাস্থ্য সচেতন সম্পর্কে কোনো ধারণা কি আছে যে কিভাবে আমরা ঘরে বসে থাকব? থাকাটা তো দরকার, অতীব জরুরি। তোমরা আরও জানবে যে এই যে ঘরে তোমরা আসো, সামনে যে দিনগুলো আসছে, এই আসছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হয়তোবা আরও ভয়াবহ হতে পারে। এটা নিয়ে আশঙ্কা করছে বিজ্ঞানীরা, স্বাস্থ্যবিদরা। এখন সেই ভয়াবহর হাত থেকে কিন্তু আমাদের অবশ্যই সাবধান থাকা দরকার, সতর্ক থাকা খুবই জরুরি। এখন এই সাবধান সতর্কটা কেমনভাবে আমরা থাকতে পারি? সব দেশে, আমার দেশ কেন, সব দেশে প্রথম শর্ত কিন্তু এখান থেকে এই কোভিড-19 হাত থেকে রক্ষা পেতে প্রথম শর্ত হলো মাস্ক পরা। হয়তো বলবে আমার নেই কেন, এখন মাস্ক পরে যদি আমি তোমাদের সামনে কথা বলি তাহলে তো তোমরা আমার কথা কিছুই বুঝতে পারবে না। তবে হ্যাঁ, মাস্ক প্রথম শর্ত হলো, এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার প্রথম সুযোগ হলো মাস্ক পরা। অবশ্যই তোমরা ঘরের বাইরে বের হলেই মাস্ক পরে বের হবে। শুধু তাই না, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না, দয়া করে। তুমি ভালো থাকবে, তোমার পরিবার ভালো থাকবে, তোমার সমাজ ভালো থাকবে, তোমার দেশ ভালো থাকবে। বুঝতে পেরেছো? এই যে দেশ, দেখো, দেশ ভালো থাকাটা কি আমাদের জরুরি না? আর এই দেশ ভালো থাকতে গেলে শুধু এই রোগ বালাই থেকে ভালো থাকলে হবে না, আমাদের সব দিক থেকে, অর্থনৈতিক দিক থেকেও সচেতন থাকতে হবে যে আমাদের দেশটা কেমন, অর্থনৈতিক দিক থেকে কেমন সমৃদ্ধ। কারণ তোমরা এটুকু জানো যে আসলে কোন দেশ উন্নত আর কোন দেশ অনুন্নত। এটা কি করে বোঝা যায়? আমরা যখন দেখি আফ্রিকার সোমালিয়াদের বিভিন্ন ভিডিও টিভিতে বা ল্যাপটপে, যদি কোনো ইয়েতে দেখি, ফেসবুকে, কি তাদের শরীরের গঠন, চেহারা ছবি, মনেই হয় না যে এরা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ। আমরা সেটা দেখেই কিন্তু বুঝতে পারি যে এরা একটা অনুন্নত দেশের জনগণ। তাহলে অনুন্নত দেশের জনগণ কিন্তু তাদের শুধু একটু চেহারা দেখেই আমরা বুঝে ফেলি। ঠিক ওইরকম একটা উন্নত দেশের জনগণ দেখলেও কিন্তু আমরা সহজেই ধারণা করতে পারি, ও এরা একটা ভালো কোনো দেশের মানুষ, বেশ তাজা তুজা, সুন্দর, ফিটফাট, ভালোই লাগে দেখতে। তাহলে সেই হিসাবে আমরা কি দেখলাম যে একটা দেশের মানের উপরে, অর্থাৎ কিসের মান? অর্থনৈতিক মানের উপরে নির্ভর করে যে সেই দেশটা উন্নত নাকি অনুন্নত নাকি উন্নয়নশীল। এখন দেশটা উন্নত কি অনুন্নত অর্থনৈতিক দিক থেকে বিচার করতে গেলে আমাদের কি করতে হয়? যে সেই দেশের জাতীয় আয়টা কীরকম এবং কিসের উপরে নির্ভর করে সেই জাতীয় আয়টা সেই দেশটা করে থাকে। তারপরে আছে যে মাথাপিছু আয়। প্রথমে বললাম জাতীয় আয়, তারপরে আছে মাথাপিছু আয়। দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো একটা দেশের অর্থনৈতিক অবস্থানটা কোথায়। এখন পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে তোমরা একটা ছবি দেখো। ছবিতে দেখলাম যে প্রথমেই দেখো, ছবিতে আছে চা।
তারপরে আছে পাট, তারপরে কি আছে আখ, ইক্ষু। আমি তোমাদেরকে 3টে ফসলের ছবি দেখাইছি, সামান্য কিছু। এইটা দেখানোর উদ্দেশ্য হলো কি, যে আমরা এই চা থেকে, এই পাট থেকে, ইক্ষু থেকে কি করে থাকি জানো কি তোমরা বন্ধুরা? এ 3টা থেকে আমরা কিন্তু বিদেশে রপ্তানি করি 3টেই, এবং রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে, আয় করে থাকি। তাহলে একটু ছোট করে যদি বলি, আয়, আমরা যদি সংসারে, আমার পরিবারে যদি আমি ঢুকে যাই, আমার পরিবারের আয়টা যদি বেশি থাকে, তাহলে আমার পরিবারটা কি নিঃসন্দেহে উন্নত। ধরো আমার পরিবারের আমরা 4 জন ফ্যামিলি মেম্বার আছি, আমার সদস্য আছেই 4 জন। 4 জনই যদি আয় করি, তাহলে কি সেই পরিবার উন্নত কি অনুন্নত, এটা কি বলার অপেক্ষা রাখে? না। তাহলে আয় যদি বেশি হবে, তাহলে ঠিক এরকম আমার পরিবারের আয় যদি বেশি হচ্ছে, আমার পরিবারটা উন্নত। ঠিক পাশাপাশি সব পরিবারের আয় যদি এরকম বেশি থাকে, সেই সমাজটা উন্নত, পুরো দেশটা উন্নত। আমাদের দেশে লক্ষ্য করে থাকবে, আমরা জানি কিছু কিছু এলাকায়, যেমন শুনে থাকি যে সিলেটকে বলা হয় 2য় লন্ডন। কেন জানো? যে ওখানকার বেশিরভাগ লোকই, এমন কোনো পরিবার নেই যে 2-1 জন লোক লন্ডনে বসবাস করে না, আমেরিকা, লন্ডন। তাহলে তাদের মাথাপিছু আয় কিন্তু অনেক বেশি, তাই সেই জায়গাটাকে উল্লেখ করা হয়েছে যে 2য় লন্ডন। তাহলে কেন ওই অঞ্চলকে এই কথাটা বলা হলো? কারণ তাদের ওই মাথাপিছু আয়ের কারণেই কিন্তু এই মন্তব্যটা করা হয়েছে। এখন তাই যদি হয়, তাহলে আমি শুধু সিলেট কেন, এরকম পুরো দেশটাই যদি আমাদের মাথাপিছু আয়টা বেশি হয়, তাহলে দেশটা অবস্থান কেমন অবশ্যই জানতে পারবো। এখন আমি একটু বইয়ের কথায় আসি, যে তোমাদের বইয়ে দ্বাদশ অধ্যায়ে আছে যে অর্থনৈতিক নির্দেশক সমূহ। এখন এই যে অর্থনৈতিক নির্দেশক সমূহ কথাটা বলতে কি মনে হয় বন্ধুরা তোমাদের? ভেবে দেখো, আমার সাথে একমত হবে যে অর্থনৈতিক নির্দেশক অর্থাৎ আমার দেশ বা কোনো দেশের অর্থনৈতিক অবস্থানটা কেমন, সেইটা জানতে গেলে যে যে দিক আমাদের লক্ষ্য করতে হবে, সেইগুলো মিলেই হলো নির্দেশক সমূহ। তাহলে আমার দেশ বাংলাদেশ, আমার দেশের অর্থনৈতিক নির্দেশক সমূহের ভিতরে যদি আমরা সংজ্ঞাকারে আসি, কি বলতে পারি? যে আমার দেশে, এই বাংলাদেশে যে ভূপ্রকৃতি আছে, যে সম্পদ আছে, এর ভিতরে যদি শ্রম নিয়োগ করে যা কিছু উৎপাদন করা হবে, সেই উৎপাদনেরও কিন্তু একটা নির্দিষ্ট দাম আছে। সেই উৎপাদন সমূহ উৎপাদন করি দ্রব্য প্লাস সেবা। আমরা এইগুলো ব্যবহার করে এই ভূপ্রকৃতিতে যে সম্পদ আছে, ভূপ্রকৃতির যে জমি আছে, ভূমি আছে, এতে শ্রম নিয়োগ করে আমরা উৎপাদিত দ্রব্য পাই, আবার সেবা পেয়ে থাকি। এই দ্রব্য ও সেবার কিন্তু একটা বছরে নির্দিষ্ট সময়ে একটা মূল্য হিসাব করা হয়। সেই মূল্যটা কেমন? আমার দেশের তুলনায় মাথাপিছু যে জনগণ আছে, সেই জনগণের মাথাপিছু আয় কি বেশি হলো নাকি কম হলো, এইটা দেখেই কিন্তু আমরা বুঝবো যে আমার দেশের অর্থনৈতিক অবস্থানটা কেমন। এখন এই
মাথা পিছু আয়ের আগে আমি বলেছি যে আমার দেশের উৎপাদন। দেশের উৎপাদন বলতে তোমরা একটা শব্দ আছে বইয়ে দেখবে যে জিডিপি। জিডিপি, এই জিডিপিটা হচ্ছে জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এখানে এর বাংলা হচ্ছে কি? দেশজ উৎপাদন। এখন এই দেশজ উৎপাদন কথাটা বলতে আমরা কি বুঝি বন্ধুরা? দেশজ মানে কি? দেশ। দেশ দেশ বলতে বুঝবো যে আমার দেশের ভিতরে যা আছে, অর্থাৎ আমার যে একটা ভৌগোলিক সীমানা আছে। আমাদের বাংলাদেশের আয়তন কত বন্ধুরা? নিশ্চয়ই জানো, 1,47,570 বর্গ কিলোমিটার। এখন আমি যে জিডিপি কথাটা নিয়ে বলছি, এই জিডিপি বলতে এই ভৌগোলিক আয়তনের ভিতরে যারা বসবাস করছে, সেটা আমার দেশের লোক হোক আর বাইরের দেশের লোক হোক না কেন, প্রত্যেকের আয়ের সমষ্টিকে আমরা বলবো এই জিডিপি। বন্ধুরা, এটা হলো জিডিপি বা দেশজ উৎপাদন। আবারও বলছি, যেটা আমরা দেশের ভিতর থেকে যে উৎপাদন করব দ্রব্য সামগ্রী বা সেবা, তার বার্ষিক যে মূল্য, সেটাকেই আমরা বলবো জিডিপি। এখন জিডিপির পাশাপাশি আরেকটা শব্দ এসে যায়, জিএনপি। জিডিপি দেখলে এবার দেখো জিএনপি। ওখানে দেখেছিলাম দেশজ উৎপাদন, আর এখানে হচ্ছে এই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ জাতীয়। ন্যাশনাল হচ্ছে জাতীয় উৎপাদন। জাতীয় উৎপাদন। আগে যে কথাটা বলেছিলাম যে জিডিপি অর্থাৎ দেশজ, বলেছি ভৌগোলিক সীমানার ভিতরে থেকে যে উৎপাদনটা পাবো, যে আয়টা পাবো, সেটাই হচ্ছে জিডিপি। তাহলে এখন জিএনপিতে আবার কি পার্থক্য হলো বন্ধুরা? হ্যাঁ, একটু ভেবে দেখো যে জিএনপিটা আগে বলেছি ভৌগোলিক সীমানার ভিতরে থেকে যে ইনকাম হবে, সেখানে আমার দেশের জনগণ হোক বা আরও 10টা দেশের জনগণ আমার দেশে যদি থেকে থাকে, তাদের ইনকামও এই জিডিপির ভিতরে এসে অন্তর্ভুক্ত হবে। ঠিক একটু মাথায় রাখো যে জিএনপিটা হচ্ছে ন্যাশনাল অর্থাৎ জাতীয়। আমরা ন্যাশনাল বলতে বলি ইন্টারন্যাশনাল, কি বলি? আন্তর্জাতিক। সেখান থেকে ইন্টারন্যাশনাল না, ন্যাশনাল অর্থাৎ জাতীয়। এখানে জাতীয় বলতে আমরা জাতীয় কোন জাতি? বাঙালি, বাংলাদেশি। এখন তাহলে এই বাংলাদেশের জনগণ নিজের দেশে থেকে হোক, অন্য দেশে থাকুক, পৃথিবীর যে দেশেই থাকুক না কেন, আকাশে পাতালে বাতাসে যেখানেই ভেসে ভেসে আয় করুক না কেন, তাদের প্রত্যেকের আয়টা আসবে এই জিএনপিতে। বুঝেছো বন্ধুরা? জিএনপি। তাহলে এখানে একটা কিন্তু মাইনাস হলো, একটা বিয়োগ হলো। বিয়োগটা কি হলো? যে আমার দেশের জনগণ পৃথিবীর যেখানে থেকে আয় করুক, তাদের আয়টা আসবে জিএনপিতে। তাহলে কথা হচ্ছে, আমার দেশের ভিতরে যদি বাইরের দেশের কোনো লোক থাকে, তাদের আয়টা কি আমরা এখানে যোগ করতে পারবো? কি মনে হয় তোমাদের? না, সেটা আসলে সম্ভব না। তাহলে সেটা জিএনপি হবে না। জিএনপি একটাই লক্ষ্য, একটা কথা মনে রাখবে, জিএনপি হলো শুধু দেশের জনগণ। এখানে জনগণই প্রধান, দেশের জনগণ। অর্থাৎ আমার দেশের জনগণ দেশে থেকে হোক আর বাইরে থেকে হোক, যেখান থেকে আয় করবে,
সেটা আসবে আমার জিএনপির ভিতরে। কিন্তু আগে বলেছি জিডিপি, ওইখানে কিন্তু ওইটা ধরিনি। ওইখানে কি বলেছি যে আমার দেশের ভিতরে থেকে যারাই আয় করুক না কেন, তারা যদি 10টা দেশের লোক আমার দেশে বসে আয় করে তাদের আয়টা ধরবো, আর আমার দেশের ভিতরে যারা আছে তাদের যে আয়টা আছে তাদেরটাও ধরবো। সেটাই হলো জিডিপি আর জিএনপি। একটু ভাবো এই জিডিপি আর একটু জিএনপি নিয়ে বন্ধুরা, একটু ভাবো। বন্ধুরা বলছিলাম যে মনে আছে, বলছিলাম একটু ভেবে দেখো। এখন ভাবনায় কি পেয়েছো? আমি আগেও বলেছি যে একটা দেশের অর্থনৈতিক অবস্থানটা জানতে গেলে আমাদের অবশ্যই জানা দরকার সেই দেশের দেশজ উৎপাদন কেমন, জাতীয় উৎপাদন কেমন, মাথাপিছু আয় কেমন। এখন এর আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছি, নিশ্চয়ই মনে আছে যে দেশজ উৎপাদন কি, জাতীয় উৎপাদন কি। তাহলে বাকি থাকলো কি? মাথাপিছু আয়। এখন লক্ষ্য করো মাথাপিছু আয়টা কিভাবে বের করব আমরা? নিশ্চয়ই তোমরা অঙ্কের ক্লাস করে থাকো, ভালো করেই জানো যে মাথাপিছু আয়টা আমাদের যদি বের করতে হয় তাহলে কি লাগে? মোট যে জাতীয় আয়টা আছে, ওই যে আগে বলেছি জিএনপি, তাহলে মোট জাতীয় আয় সেইটাকে ভাগ দিব কি দিয়ে? মোট জনসংখ্যা দিয়ে। আবার দেখো মাথাপিছু আয় বের করতে গেলে আমাদের আগে আয় করে নিছি। মনে করো তোমার ক্লাসে 20 জন ছাত্রছাত্রী আছে, তোমাকে 100টা চকলেট দেওয়া হলো। তোমাকে সেই চকলেট নিয়েই কি তুমি মুঠো মুঠো ছুঁড়ে ফেলে দেবে তোমার বন্ধুদের মাঝে? না। কি করবে? আগে একটু ভাববে যে দেখি আমার ক্লাসে আছে কতজন? 20 জন। চকলেট পেয়েছি 100টা, তাহলে আমাকে এখন কি করতে হবে? তাহলে এক একজনকে আমি কয়টা করে দিতে পারি? তখন তুমি কি করো? ওই 100টা চকলেটকে ভাগ দিচ্ছ তোমার ওই 20 জন বন্ধু দিয়ে। তাহলে কত হলো? 5। তাহলে প্রত্যেক বন্ধুরা তোমার এক একজনে পাচ্ছে কয়টা করে চকলেট? 5টা। তাহলে তুমি কিন্তু পেয়ে গেলে একটা ভাগ, যে মাথাপিছু তুমি কতজনকে ভাগ পেয়ে গেলে। ঠিক আয়টাও ওই রকমই, এটা তুমি দিলে, দেওয়াটা মানে তুমি ব্যয় করলে। তাহলে আমি যদি ব্যয়টাকে বাদ দিয়ে আয়টা ধরতে যাই, আয়টাও কিন্তু তেমনই। তাহলে মোট যে জাতীয় আয়টা হয়েছে সেই আয়টাকে যদি আমি প্রত্যেক জনগণের মাথা দিয়ে ভাগ করি তাহলে সেটা আমরা মাথাপিছু আয়টা পাবো। কিভাবে দেখো, মনে করো আমাদের এই মোট জাতীয় আয় হয়েছে 10,000 কোটি মার্কিন ডলার। কত হয়েছে? 10,000 কোটি মার্কিন ডলার। আর মোট জনসংখ্যা সেখানে আমি ধরে নিছি কত? 10 কোটি। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা? তাহলে মোট জাতীয় আয় ধরেছি 10 কোটি মার্কিন ডলার, আর মোট জনসংখ্যা ধরেছি 10 কোটি। এইটাকে যদি এবার আমরা ভাগ করি, কাটাকাটি করি, তোমরাও করে দেখো আমার সাথে সাথে, অবশ্যই পাবে কত? 1000 মার্কিন ডলার। মিলেছে বন্ধুরা আমার সাথে? অবশ্যই মিলাই দেখো। তাহলে আমরা যেটা ধরে নিলাম, ধরে নেওয়া উত্তরটা মাথাপিছু আয় কত আসলো? 1000 মার্কিন ডলার। এখন এই যে মাথাপিছু আয় 1000 মার্কিন ডলার হলে কি আমাদের অর্থনৈতিক অবস্থান উন্নত? নাকি 1000-এর নিচে যদি 500 মার্কিন ডলার হতো কিংবা 200 মার্কিন ডলার হতো তাহলে কি আমাদের মাথাপিছু আয়টা বেশি হতো নাকি কম হতো? না এতে জীবনযাত্রার মানটা আমাদের কেমন হতো? আমাদের দেশের অর্থনৈতিক অবস্থানটা কেমন হতো? এটা কি আমরা ভালোভাবে বুঝতে পারি না? একটু ভাবো, তোমার প্রতিবেশী কি তোমার পরিবারে যদি 4 জন লোক সরকারি চাকরি করে, বড় অঙ্কের বেতনের টাকা আয় করে, মানুষ কি বলে? ওরে বাবা, ওদের বাড়ির 4 জন লোকই সরকারি চাকরি করে, ওরা টাকা রাখার জায়গা পায় না। তার মানে কি? ওদের টাকার অভাব নেই, ওদের অর্থনৈতিক অবস্থাটা
সবাই বুঝতে পারে। ঠিক একটা দেশের বেলাও তো এরকম, এর বাইরে তো না। তাহলে এরকম মাথা পিছু আয় একটা সংসার দিয়ে আমরা যেটা বুঝি, একটা পরিবার দিয়ে যেটা বুঝি, ঠিক একটা দেশের বেলায়ও কিন্তু আমরা এটাই বুঝি। বুঝেছো তাহলে নিশ্চয় বন্ধুরা? তাহলে এখন একটু কিছুটা কাজ করে দিই, একটু সামান্য কাজ দিই। আর যেটুকু বললাম এটুকু মাথায় রাখবে অবশ্যই। আর ছোট্ট একটা বাড়ির কাজ তোমাদেরকে আমি দিতে চাই। বাড়ির কাজটা আমি বোর্ডে লিখে দিচ্ছি। বন্ধুরা, আজকের আলোচনার প্রেক্ষিতে যেটুকু আলোচনা করেছি তার ভিতর থেকে তোমাদের একটু ছোট কাজ দিচ্ছি। তোমরা বাড়িতে তোমাদের নিজ নিজ খাতায় এই কাজটা করবে। সেটা হলো এই, আমি যে জিএনপি সম্পর্কে আলোচনা করেছি, জিডিপি সম্পর্কে আলোচনা করেছি, এর কিন্তু একটা ভাষাগতভাবে শাব্দিকভাবে একটা সংজ্ঞা তৈরি করা যায়। আমিও বলেছি তোমাদের, তারপরেও কতটা মনে আছে দেখি তোমরা সেইটা তোমাদের নিজ নিজ খাতায় বাড়িতে এর একটা একটা করে সংজ্ঞা খাতায় লিখবে এবং পরবর্তীতে স্কুল খোলার পর অবশ্যই বিষয় শিক্ষককে সেটা দেখাবে। বন্ধুরা, প্রথমে বলেছি সাবধানে থাকবে, সতর্ক থাকবে, মাস্ক ছাড়া বাইরে বেরোবে না, পারতপক্ষে বাইরে বেরোবে না, প্রয়োজন ছাড়া। তোমাদের আর কিসের প্রয়োজন হতে পারে? তারপরেও আবারও বলি, ভালো থেকো, সাবধান থেকো। খোদা হাফেজ।